আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা বাংলাদেশে না গিয়ে সরাসরি নিজ অবস্থান থেকে সৌদি আরবে গিয়ে হজ পালন করতে চান। আমি জানি অনেকের মধ্যেই এই প্রশ্নটি ঘুরপাক খায়, তা হচ্ছে বাংলাদেশের হজ কোটায় দেশের বাইরে থেকে কি করে হজ করা যায়। উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই যায়। আর সেই বাস্তব অভিজ্ঞতাই আজ আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আজ বিশ্বের অনেক দেশে, বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত বহু প্রবাসী বাংলাদেশি নাগরিকত্ব অর্জন করে স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের মধ্যে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা বাংলাদেশ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশি হজ কোটার আওতায় সরাসরি সৌদি আরব গিয়ে হজ করতে যেতে পারেন। অন্যদিকে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে অস্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশিরাও সৌদি সরকারের নির্ধারিত নিয়ম অনুসরণ করে সরাসরি হজ করতে পারেন। আমি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছি। অস্ট্রেলিয়ার নাগরিক হিসেবে আমি দ্বৈত নাগরিকত্বের অধিকারভুক্ত, যার ফলে আমার রয়েছে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের উভয় পাসপোর্ট। এই সুবিধার কারণে আমি বাংলাদেশে না গিয়ে সরাসরি অস্ট্রেলিয়া থেকে সৌদি আরবে গিয়ে হজ পালন করে এসেছি। গত 4 বছর ধরে বাংলাদেশি হজ এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে অনেকে বাংলাদেশি হজ কোটায় সরাসরি সৌদি আরবে গিয়ে হজ পালন করে এসেছেন। এখন সেই পদ্ধতিতে হজ পালন করার বিভিন্ন দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। দুটো পাসপোর্টের ব্যবহার। বাংলাদেশি হজ কোটায় হজ করতে যেতে হলে দুটো পাসপোর্ট ব্যবহার করতে হবে। আপনি যদি অস্ট্রেলিয়ান নাগরিক হন তাহলে অস্ট্রেলিয়ান পাসপোর্ট, এবং হজ ভিসা যেহেতু বাংলাদেশি পাসপোর্টে লাগবে তাই বাংলাদেশি পাসপোর্টও ব্যবহার করতে হবে। অনেকেই এই নিয়ে বেশ শঙ্কিত থাকেন। তারা ভাবেন আমাকে কি দুটো পাসপোর্ট ব্যবহার করতে দেওয়া হবে, এয়ারপোর্ট থেকে কি আমাকে ফিরিয়ে দেওয়া হবে, এইসব ভাবনায় অনেকে শঙ্কিত থাকেন। কিন্তু আমরা জানি না দ্বৈত নাগরিকত্ব, ডুয়েল সিটিজেনশিপ বা দ্বৈত পাসপোর্ট অনেক দেশেই অনুমোদিত, যদিও এর শর্ত ও সুযোগ দেশ ভেদে ভিন্ন। ইউরোপের অনেক দেশেই দ্বৈত নাগরিকত্বের সুযোগ রয়েছে। অন্যদিকে ভারত, চীন, জাপান, সৌদি আরব, সিঙ্গাপুর এসব দেশে দ্বৈত নাগরিকত্ব সাধারণত নিষিদ্ধ। তবে আমাদের নাগরিকত্ব সংক্রান্ত একটি আইনে বলা হয়েছে বাংলাদেশের কোনো নাগরিক যদি বিদেশে কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে বাংলাদেশের নাগরিকত্ব চলমান রাখতে পারবে। ইউরোপ, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, হংকং, ব্রুনাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া সহ মোট 101টি দেশে বাংলাদেশের নাগরিকরা চাইলেই দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন। দুটো পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করা কিন্তু নতুন কিছু নয়। বহুদিন ধরেই ভ্রমণের সময় দুটো পাসপোর্টের ব্যবহার চলে আসছে। যেহেতু আমরা এর ব্যবহার জানি না, তাই বিষয়টি নিয়ে সবার মধ্যে একটু কৌতূহল ও কিছুটা ভীতিও কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, বিমানবন্দরে কি দুটো পাসপোর্ট দেখানো যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, তবে সবসময় দুটো একসাথে দেখাতে হবে না। ইমিগ্রেশন কর্মকর্তার প্রয়োজন হলে আপনি দ্বিতীয় পাসপোর্ট দেখাতে পারেন। তবে দুটো পাসপোর্ট ব্যবহার করার সময় কিছু সতর্কতা ও নিয়ম মেনে চলতে হবে। সেগুলো হচ্ছে, কখনোই মিথ্যা তথ্য দেবেন না, যেমন পাসপোর্ট গোপন করা বা দেশের নাগরিকত্ব লুকোনো। পাসপোর্ট দুটোতে তথ্য মিল আছে কিনা, যেমন নাম এবং জন্ম তারিখ, তা ভালো মতে যাচাই করে নেবেন। বিমানবন্দরে চেক ইন কাউন্টারের অধিকাংশ কর্মীদেরই এই দুই পাসপোর্ট ব্যবহারের বিষয়টি জানা থাকার কথা। তবে বোর্ডিং পাস ইস্যু করার সময় কাউন্টারের অফিসারকে ইতস্তত করতে দেখলে তখন অন্য কাউন্টারের কোনো অফিসার কিংবা তার সুপারভাইজারের পরামর্শ নেওয়া উচিত। সিডনি কিংবা অস্ট্রেলিয়ার অন্য কোনো শহর থেকে জিদ্দা পর্যন্ত সরাসরি অর্থাৎ ননস্টপ কোনো ফ্লাইট নেই। তাই যাবার পথে আপনি কোন এয়ারলাইন্সের টিকিট কাটছেন তার উপর ভিত্তি করে একটি ট্রানজিট স্টপ ওভার নিতে হয়। যেমন ধরুন, আপনি যদি ইতিহাদে টিকিট কাটেন তাহলে আবুধাবি, কাতার এয়ারওয়েজে কাতার, মালয়েশিয়ান এয়ারলাইন্সে গেলে কুয়ালালামপুরে ট্রানজিট নিতে হয়। মূল কথা হলো, একটি দেশের ইমিগ্রেশনে এন্ট্রি এবং এক্সিট করার সময় একই পাসপোর্ট ব্যবহার করতে হবে। এন্ট্রি করার সময় এক পাসপোর্ট আর এক্সিট করার সময় যদি একই দেশে অন্য পাসপোর্ট ব্যবহার করেন, স্বভাবতই ওই যাত্রীকে ইমিগ্রেশন অবৈধ বলে বিবেচনা করবে। অন্যদিকে এয়ারলাইন্স চেক ইন কাউন্টার ইমিগ্রেশন থেকে ভিন্নভাবে কাজ করে। চেক ইন কাউন্টার বোর্ডিং পাস ইস্যু করার সময় দেখবে আপনার কাছে গন্তব্য দেশের অর্থাৎ আপনি যে দেশে ঢুকবেন সেই দেশের ভিসা আছে কিনা।
এবার আমি অস্ট্রেলিয়া থেকে সৌদি আরব যাবার প্রক্রিয়াটি একটি লাইন ডায়াগ্রামের মাধ্যমে তুলে ধরছি। আপনারা মনোযোগ দিয়ে ডায়াগ্রামটি লক্ষ্য করবেন। আমি যেহেতু অস্ট্রেলিয়ায় থাকি তাই অস্ট্রেলিয়ার উদাহরণ দিচ্ছি, এটা অন্য দেশও হতে পারে। অস্ট্রেলিয়ার যে শহর থেকে আপনি যাচ্ছেন সেখানকার বিমানবন্দরের চেক ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস নেওয়ার সময় অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ এই দুটো দেশের পাসপোর্ট এবং আপনার টিকিট দেখিয়ে বলতে হবে বাংলাদেশি পাসপোর্টে আপনার হজ ভিসা রয়েছে, তাই সৌদি আরবে ঢুকতে আপনার সমস্যা হবে না। চেক ইন কাউন্টার থেকে আপনাকে দুটো বোর্ডিং পাস কালেক্ট করতে হবে। একটি হচ্ছে অস্ট্রেলিয়া থেকে ট্রানজিট দেশ এবং ট্রানজিট স্টপ ওভার থেকে জিদ্দা যাওয়ার জন্য আরেকটি বোর্ডিং পাস। আপনি এই বিষয়টি খুব গুরুত্ব নিয়ে দেখবেন, আপনার হাতে দুটো বোর্ডিং পাস থাকতে হবে। বোর্ডিং পাস পাওয়ার পর আপনাকে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন করতে হবে। ইমিগ্রেশনে যখন ঢুকবেন তখন অস্ট্রেলিয়ান পাসপোর্ট দেখাবেন। ওরা আপনার আরেকটি পাসপোর্ট আছে কি না সেটা নিয়ে কখনো প্রশ্ন করবে না। তো ইমিগ্রেশনটা অস্ট্রেলিয়ান পাসপোর্টে করে আপনি বিমানে চড়বেন। বিমানে চড়ে আপনি ট্রানজিট দেশে পৌঁছবেন, অর্থাৎ ট্রানজিট স্টপ ওভার যে শহরে আছে সেখানে। তো সেখান থেকে দ্বিতীয় বোর্ডিং পাসটি নিয়ে আপনি সৌদি আরবে যাবেন। তখন কিন্তু আপনাকে ইমিগ্রেশন করতে হবে না ট্রানজিট কান্ট্রিতে, কারণ আপনি একটি এয়ারলাইন্সের মাধ্যমে ডিরেক্ট টিকিট কেটেছেন। তাই আপনি বোর্ডিং পাসটি নিয়ে জিদ্দার উদ্দেশ্যে বিমানে চড়ে বসবেন। জিদ্দাতে অবতরণ করার পর তখন জিদ্দায় আপনাকে ইমিগ্রেশন করতে হবে এয়ারপোর্ট থেকে বের হওয়ার জন্য। তখন আপনি ওই ইমিগ্রেশনে অর্থাৎ সৌদি আরবের ইমিগ্রেশনে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করবেন। বাংলাদেশি পাসপোর্ট দেখিয়ে আপনি ইমিগ্রেশন পার হয়ে মক্কায় চলে আসবেন। তো মনে রাখবেন জিদ্দা ইমিগ্রেশনেও আবার আপনার আরেকটি পাসপোর্ট আছে কি না সেটা কখনোই জিজ্ঞেস করবে না, আর আপনিও কখনোই দেখাতে যাবেন না। ইমিগ্রেশনে কখনোই দুটো পাসপোর্ট দেখাবেন না, তাহলে সেটা কনফিউজিং হতে পারে ওদের জন্য। এবারে হজ শেষ করে আপনি যখন অস্ট্রেলিয়ায় ফিরবেন সেই প্রক্রিয়াটি আমি বলছি। একইভাবে আপনি জিদ্দা এয়ারপোর্ট টিকিট কাউন্টারে গিয়ে আপনার দুটো পাসপোর্ট দেখিয়ে বলবেন যে আপনি অস্ট্রেলিয়া যাচ্ছেন এবং অস্ট্রেলিয়ায় ঢোকার জন্য আপনার অস্ট্রেলিয়ান পাসপোর্ট রয়েছে, আপনি অস্ট্রেলিয়ার নাগরিক। তখন একইভাবে আসার সময় যেভাবে আপনি দুটো বোর্ডিং পাস নিয়েছেন সে একইভাবে দুটো বোর্ডিং পাস নেবেন। একটি বোর্ডিং পাস হচ্ছে এবার জিদ্দা থেকে ট্রানজিট কান্ট্রি এবং আরেকটি বোর্ডিং পাস হচ্ছে ট্রানজিট কান্ট্রি থেকে অস্ট্রেলিয়া। এবং জিদ্দাতে আপনাকে ইমিগ্রেশন করতে হবে। যেহেতু হজ ভিসা আপনার বাংলাদেশি পাসপোর্টে রয়েছে সেজন্য আপনি ইমিগ্রেশনে কেবল বাংলাদেশি পাসপোর্ট দেখিয়ে বিমানে চড়ে বসবেন। এরপর আপনি বিমানে করে ট্রানজিট কান্ট্রিতে চলে আসলেন। ট্রানজিট কান্ট্রিতে আসার পরে দ্বিতীয় বোর্ডিং পাসটি ব্যবহার করতে হবে আপনাকে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার জন্য। দ্বিতীয় বোর্ডিং পাসটি নিয়ে আপনি আবার বিমানে চড়ে বসবেন। ট্রানজিট কান্ট্রিতে কিন্তু আপনাকে ইমিগ্রেশন করতে হবে না। আপনি যখন অস্ট্রেলিয়ার যে শহরে আপনি অবস্থান করছেন সেই শহরে আসবেন তখন অস্ট্রেলিয়ায় ঢোকার জন্য আপনাকে ইমিগ্রেশন করতে হবে। অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনে একইভাবে আপনি যেহেতু অস্ট্রেলিয়ান নাগরিক আপনি কেবল আপনার অস্ট্রেলিয়ান পাসপোর্টটি দেখাবেন ইমিগ্রেশনে, এখানে অন্য কোনো পাসপোর্ট দেখানোর দরকার নেই। তো এইভাবে আপনি অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন করে বেরিয়ে আসবেন এয়ারপোর্ট থেকে। আপনারা পুরো বিষয়টি কয়েকবার দেখলে খুবই পরিষ্কার হয়ে যাবে, খুবই সহজ, এতে ভয় পাওয়ার কিছু নেই। গত 4 বছর ধরে অসংখ্য হাজি একই প্রক্রিয়ায় দুটো পাসপোর্ট ব্যবহার করে হজ করছেন। বাংলাদেশি কোটায় হজ পালনের আগে যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে সম্পাদন করতে হবে সেগুলো হচ্ছে অবশ্যই আপনার একটি বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। এরপর হজ এজেন্সি ও হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। এরপর রয়েছে প্রাক নিবন্ধন বা প্রি রেজিস্ট্রেশন করা। তারপর হজ এজেন্সির মাধ্যমে হজ ভিসা জোগাড় করা, বায়োমেট্রিক্স বা ফিঙ্গারপ্রিন্টিং করা এবং মেডিকেল সার্টিফিকেট জোগাড় করা। এখন আমি প্রতিটি ধাপ সম্পর্কে বিস্তারিত বলছি। প্রথমত বাংলাদেশি পাসপোর্ট। আপনার যদি বাংলাদেশি পাসপোর্ট না থাকে তা অবশ্যই করে নিতে হবে। আপনি যে শহরে বসবাস করছেন সেই শহরের বাংলাদেশ এমবেসি কিংবা কনসাল জেনারেল অফিসে খুব সহজে এখন বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করা যায়। এবারে হজ এজেন্সি ও প্যাকেজ নির্বাচন নিয়ে বিস্তারিত বলছি। হজের প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো একটি অভিজ্ঞ ও লাইসেন্স প্রাপ্ত ও বিশ্বস্ত হজ এজেন্সি নির্বাচন করা,
যাচাই বাছাই করে এমন একটি এজেন্সি আপনি বেছে নিন যারা অতীতে সফলভাবে হজ পরিচালনা করেছে। বর্তমানে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশি হজ যাত্রীদের নিয়ে হজে গিয়েছে এমন 4টি এজেন্সির কথা আমার জানা আছে। এই 4টি এজেন্সির যোগাযোগের তথ্য আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা যে দেশে থাকুন না কেন এদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। হজে যাবার আগে নিজের পছন্দনীয় একটি প্যাকেজ নির্বাচন করা খুব একটা সহজসাধ্য কাজ নয়। হজের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা না থাকায় অনেক সময় হাজিরা সঠিক প্যাকেজ নির্বাচন করতে ব্যর্থ হন এবং পরে বিপাকে পড়েন। এছাড়া অনেক এজেন্সি হজের প্যাকেজে বহু সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিলেও অনেক সময় তারা সেই প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হন। তাই আগেভাগে প্যাকেজের খুঁটিনাটি বিষয় নিয়ে এজেন্সির সাথে কথা বলে নেওয়া উচিত। এছাড়া যারা বিভিন্ন এজেন্সির সাথে অস্ট্রেলিয়া থেকে হজে গিয়েছেন তাদের সাথেও কথা বলে একটা ধারণা নিয়ে নিতে পারেন, যাতে যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য আপনি আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন। প্রাক নিবন্ধন বা প্রি রেজিস্ট্রেশন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আপনার এজেন্সির মাধ্যমে ফি জমা দিয়ে প্রাক নিবন্ধন করতে হবে। আর প্রাক নিবন্ধনের জন্য যেসব ডকুমেন্ট আপনার দরকার হবে সেগুলো হচ্ছে আপনার বাংলাদেশি পাসপোর্ট কিংবা এনআইডির একটি কপি, পাসপোর্ট সাইজের একটি ফটোগ্রাফ, বাংলাদেশের একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং 30,000 টাকা প্রি রেজিস্ট্রেশন ফি। এই সব ডকুমেন্ট এবং আপনার ফিগুলো এজেন্সির কাছে পাঠিয়ে দিলে ওরাই প্রাক নিবন্ধন করে দেবে। হজ ভিসা। আপনার এজেন্সি আপনার জন্য হজ ভিসা বের করে আনবে, তবে ভিসার জন্য মূল বাংলাদেশি পাসপোর্ট দেশে পাঠানোর দরকার নেই। এজেন্সির কাছে পাসপোর্টের প্রথম পাতার স্ক্যান কপি পাঠালেই চলবে। বায়োমেট্রিক্স বা ফিঙ্গারপ্রিন্টিং। আমি আগেই বলেছি আপনার এজেন্সি আপনার জন্য হজ ভিসা বের করে আনবে এবং আপনার কাছে ভিসার ডিজিটাল কপি পাঠিয়ে দেবে, তাই এই জন্য টেনশন করবেন না। ভিসা পাওয়ার পর আপনাকে বায়োমেট্রিক্স করতে হবে। আপনার মোবাইল ফোনে গুগল প্লে স্টোর থেকে সৌদি ভিসা বায়ো অ্যাপস ডাউনলোড করে আপনাকে বায়োমেট্রিক্স সম্পন্ন করতে হবে। তবে এই অ্যাপসটি অ্যান্ড্রয়েড ফোনে কাজ করে। দেখা গেছে সৌদি ভিসা বায়ো অ্যাপসটি ডাউনলোড করার সময় অনেকে অনেক সমস্যার মুখোমুখি হন, তবে এর সমাধানও রয়েছে। আপনাকে এপিকে পিওর নামে একটি ফাইল ডাউনলোড করতে হবে। আমি সেটার লিঙ্ক দিলাম স্ক্রিনে। এটি ডাউনলোড করে ইনস্টল করবেন আপনার ফোনে। তখন দেখবেন এপিকে পিওরের মধ্যেই রয়েছে সৌদি ভিসা বায়ো অ্যাপস। তখন সেই সৌদি ভিসা বায়ো অ্যাপসটি আপনি আপনার ফোনে আবার ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর দেখবেন খুব সহজেই বায়োমেট্রিক্স করা যাচ্ছে। তবে দেখা গেছে এই সৌদি ভিসা বায়ো অ্যাপসটি আইফোনে কাজ করে না, তাই যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে আপনি তাদের ফোন ব্যবহার করেও বায়োমেট্রিক্স বা ফিঙ্গারপ্রিন্টিং করে নিতে পারবেন। মেডিকেল সার্টিফিকেট। আপনাকে ইনফ্লুয়েঞ্জা এবং মেনিনজাইটিস ভ্যাকসিন নিতে হবে। এর প্রুফ হিসাবে বাংলাদেশের মন্ত্রণালয় থেকে মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। এই জন্য আপনি আপনার এজেন্সির সাথে কথা বলুন। আপনার এজেন্ট বাংলাদেশ থেকে আপনার মেডিকেল সার্টিফিকেট বের করে আনতে সাহায্য করবে। প্যাকেজের ধরন ও খরচ। সাধারণত সুযোগ সুবিধার উপর নির্ভর করে হজ এজেন্সিগুলো বিভিন্ন ধরনের প্যাকেজ দিয়ে থাকে, যেমন ভিআইপি, এ, বি, সি প্যাকেজ ইত্যাদি। মক্কা ও মদিনায় বায়তুল্লাহ ও মসজিদে নববী থেকে হোটেলের দূরত্ব, হোটেল রুমে কজন থাকবে, মিনা ক্যাম্পের মান, পরিবহন ব্যবস্থা ইত্যাদির উপর নির্ভর করে প্যাকেজের মূল্য ও ক্যাটাগরি নির্ধারণ করা হয়। বাংলাদেশি প্যাকেজগুলোর সময়সীমা সাধারণত 15 দিন থেকে সর্বোচ্চ 45 দিন পর্যন্ত হয়ে থাকে। আপনি কতদিন থাকতে চান সেটা ঠিক করে আপনার এজেন্সির সাথে কথা বলে নিন। পছন্দের প্যাকেজে হোটেল কেমন দিচ্ছে তা যাচাই করতে হলে হোটেলে কতটা স্টার রয়েছে তা না দেখে বরং আপনার হোটেল হারাম শরীফ থেকে কত দূরে সেটাই দেখা উচিত। হোটেল হারাম শরীফে যত কাছে হবে হারামে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় ও তওয়াফ করাটা ততই সহজ হবে। এখন আমি মক্কার হোটেল সম্পর্কে কিছু বলবো। বাংলাদেশের হাজিদের জন্য নির্ধারিত হোটেলগুলো সাধারণত ক্লক টাওয়ারের পেছনে বা দক্ষিণ দিকে মিসফালা এলাকায় হয়ে থাকে। এখানেই রয়েছে বিখ্যাত কবুতর চত্বর।
আর মিসফালাকে বাঙালি পাড়া বললেই ভুল হবে না। এখানে চারিদিকে শুধু চোখে পড়বে বাঙালি, পাকিস্তানি এবং ভারতীয় নাগরিক। তবে হোটেলের মান এবং হারাম শরীফ থেকে হোটেলের দূরত্ব নির্ভর করবে আপনি কোন প্যাকেজ নিয়েছেন তার উপর। এই মিসফালা এলাকার মধ্য দিয়ে চলে গেছে ইব্রাহিম খলিল রোড এবং হোটেলগুলো সাধারণত ইব্রাহিম খলিল রোডের পাশেই হয়ে থাকে। আপনার হোটেল থেকে বের হলেই দেখবেন সারি সারি বাংলাদেশি ও পাকিস্তানি রেস্তোরাঁ। এখন মিসফালা থেকে কাবা কতটুকু দূরে হতে পারে তা আমি একটি ম্যাপে দেখাচ্ছি। এ থেকে আপনারা কিছুটা ধারণা করে নিতে পারবেন আপনার হোটেল কাবা শরীফ থেকে কত দূরে হতে পারে। হোটেলে মহিলা ও পুরুষদের আলাদা রুমে রাখার ব্যবস্থা রয়েছে। একটি রুমে 4 জন করে থাকতে পারে। 3 জন কিংবা স্বামী স্ত্রী 2 জনও এক রুমে থাকার অপশন রয়েছে, তবে এর জন্য অতিরিক্ত ফি গুনতে হবে। হোটেলের রেস্তোরাঁয় 3 বেলা বাংলাদেশি খাবার দেয়া হয়। মাছ, মাংস, ডাল, শাক এই সব কিছু আপনি পাবেন। মদিনাতে মোটামুটি একটি মানসম্মত হোটেলে রাখা হয়। মসজিদে নববী থেকে তার দূরত্ব খুবই কম। মক্কা থেকে মিনা ক্যাম্প, মিনা থেকে আরাফাত, জামারাত থেকে মক্কা, মক্কা থেকে মদিনা এবং ফিরে আসার সময় মদিনা থেকে জিদ্দা বিমানবন্দর পর্যন্ত এজেন্সির পক্ষ থেকে বাস সার্ভিস দেওয়া হয়। তবে এটা নির্ভর করছে আপনি কোন প্যাকেজে যাচ্ছেন। সাধারণত এই প্যাকেজের হাজিদের জন্য এসব সুবিধা রয়েছে। মিনা থেকে জামারাত ট্রেনে করেও যাওয়া যায়। হাজিরা চাইলে হারামাইন হাই স্পিড ট্রেনে চড়ে মক্কা থেকে মদিনা কিংবা জিদ্দা বিমানবন্দর যেতে পারেন। অনলাইনে ট্রেনের টিকিট কাটা যায়, তবে ট্রেনের টিকিট দ্রুত ফুরিয়ে যায়, তাই আগে থেকে টিকিট করে রাখা উচিত। এবার মিনা ক্যাম্পের কথায় আসি। হজের সময় মিনায় 3 রাত থাকতে হয়, তাই অনেকে মানসম্মত মিনা ক্যাম্পে থাকতে চান। মিনা ক্যাম্পে আরব দেশ, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরোপ ও পশ্চিমা দেশগুলোর সহ বিভিন্ন দেশের হাজিদের জন্য নির্ধারিত এলাকা রয়েছে। সুযোগ সুবিধার উপর ভিত্তি করে মিনার ক্যাম্পগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেমন আলকাপস বা ভিআইপি ক্যাম্প, যা জামারাত থেকে মাত্র 300 থেকে 700 মিটার দূরত্বে। আর এই ক্যাম্পে প্রতি তাঁবুতে হাজির সংখ্যা মাত্র 10 থেকে 20 জন। এতে রয়েছে সোফা বেড, বালিশ, লেপ ও স্প্লিট এসি এবং বুফে খাবারের ব্যবস্থা। অন্যদিকে জামারাত থেকে এই ক্যাটাগরি ক্যাম্পের দূরত্ব হচ্ছে প্রায় 600 থেকে 700 মিটার। একটি ক্যাম্পে সর্বোচ্চ 30 জনের মতো হাজি থাকতে পারেন। আর এই ক্যাম্পের সুযোগ সুবিধা অনেকটা ভিআইপি ক্যাম্পের মতো। সবশেষ ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি ডি, জামারাত থেকে যার দূরত্ব হচ্ছে 3 কিলোমিটারেরও বেশি। প্রতি তাঁবুতে হাজির সংখ্যা 100 থেকে প্রায় 150 জন। এখানে শোবার বিছানা হচ্ছে প্রায় 550 মিলিমিটার চওড়া ফোম ম্যাট্রেস, সাথে একটু ছোট বালিশ চাদর দেয়া হয়। এখানে কিন্তু স্প্লিট এসি নেই, এখানে থাকবে এয়ার কুলার। আর এখানে মুআল্লিমি 3 বেলা খাবার সরবরাহ করেন। এখানে কোনো বুফে সিস্টেম নেই। সুযোগ সুবিধা বিচার করলে ডি ক্যাটাগরি এবং এই ক্যাটাগরি ক্যাম্পকে অনেকটা প্লেনের ইকোনমি এবং বিজনেস ক্লাসের সাথে তুলনা করা যায়। মিনাতে বাংলাদেশি হাজিদের সাধারণত ডি ক্যাটাগরি তাঁবুতেই রাখা হয়, কিন্তু আপনি চাইলে ক্যাম্প ক্যাটাগরি আপগ্রেড করতে পারেন। যেমন ক্যাটাগরি ডি থেকে এই ক্যাটাগরিতে আপগ্রেড করতে হলে কোনো এজেন্সি 2 থেকে 2.5 লক্ষ টাকা অতিরিক্ত চার্জ করে থাকে। এখন আমি মিনা ক্যাম্পের একটি বিস্তারিত ম্যাপ এবং আমার তোলা একটি ভিডিও শেয়ার করলাম, ফলে আপনি ডি ক্যাটাগরি ক্যাম্প কেমন হতে পারে তার একটি ধারণা পাবেন। আমি আগেই বলেছি মিনা ক্যাম্পের ডি ক্যাটাগরি তাঁবুতে প্রায় 100 থেকে 150 জন হাজি থাকেন। শোবার জন্য থাকে 550 মিলিমিটার চওড়া পাতলা ফোম ম্যাট্রেস। প্রচণ্ড গরমের সময় এই ধরনের তাঁবুতে থাকা অনেকের জন্য চ্যালেঞ্জিং মনে হতে পারে, কারণ অনেক সময় দেখবেন এয়ার কুলার কাজ করছে না আর টয়লেটে থাকবে লম্বা লাইন। এজন্য প্রচুর ধৈর্য ধারণ করতে হবে এবং সহনশীল হতে হবে। দেখবেন আলহামদুলিল্লাহ মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না। এটাকে একটা হজের পরীক্ষা বলেই ধরে নিতে হবে। মুজদালিফা নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এখন আমি বলছি, বিশেষ করে বাংলাদেশি হাজিদের জন্য। হাজিদের সংখ্যা বেড়ে যাওয়ায় মুজদালিফার কিছু অংশ মিনার মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। এই জন্য বহু বাংলাদেশি তাঁবু মিনার সীমানা ছাড়িয়ে মুজদালিফার মধ্যে গিয়ে পড়েছে। মুফতিদের মতে এর সুবিধা হচ্ছে মুজদালিফায় অবস্থিত মিনার তাঁবুর মধ্যে রাত যাপন করলেই মুজদালিফায় থাকার শর্ত আদায় হয়ে যাবে। আমরা যে তাঁবুতে ছিলাম তার 50 মিটারের মধ্যেই ছিল কার্পেট বিছানো মুজদালিফায় রাত্রি যাপনের জায়গা। ওখানে যারা জায়গা পাননি তারা
তাঁবুর বাইরে খোলা আকাশের নিচে রাস্তায় শুয়ে রাত্রি যাপন করেছেন। অনেকে এই নিয়ে প্রশ্ন তোলেন যে আমাদের কেন মুজদালিফায় নিয়ে যাওয়া হয়নি। এই বিষয়টি আপনার গ্রুপের মুফতি থেকে পরিষ্কার করে নেবেন, যাতে মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। মনে রাখবেন, মিনা ক্যাম্পের এই এক্সটেনশন সৌদি সরকারেরই সিদ্ধান্ত। এটা আপনার এজেন্টের এখতিয়ারের বাইরে। যেমন ধরুন, মসজিদুল হারামের মাতাফে নামাজ পড়ার সময় ইমাম সাহেব মাতাফের পেছনে অর্থাৎ মুসল্লিদের পেছনে একতলায় দাঁড়িয়ে ইমামতি করেন। তখন নামাজ সঠিক হচ্ছে কিনা এই নিয়ে অনেকের মনে সন্দেহ জাগে। আবারও এটা হচ্ছে সরকারি সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তের পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। মিনা ক্যাম্পে খাবার পানির কোনো সমস্যা নেই। তাঁবুর বাইরে বিভিন্ন জায়গায় থাকে ফ্রিজ ভর্তি পানির বোতল, আর ক্যাম্পের এক পাশে রয়েছে রান্নাঘর, যেখানে বিশাল বিশাল হাঁড়িতে বাংলাদেশি হাজিদের জন্য খাবার পাকানো হয়। 3 বেলা বক্সে করে তাঁবুতে হাজিদের জন্য খাবার সরবরাহ করা হয়। মিনা ক্যাম্পে স্কোয়াড এবং কমোড 2 ধরনেরই টয়লেট রয়েছে। আর আরাফাতের ময়দানে যে মসজিদে নামিরা রয়েছে, যেখানে খুতবা দেওয়া হয়, সেখানে কিন্তু আপনি যেতে চাইলে যেতে পারেন। অনেক সময় বিভিন্ন লজিস্টিক কারণে এজেন্সি সবাইকে ওখানে নিয়ে যায় না। হজের পর কুরবানির ব্যবস্থাও এজেন্সি করে দেবে। কুরবানি শেষ হলে এজেন্সির মোয়াল্লেম আপনাকে মেসেজ কিংবা ফোন করে জানিয়ে দেবে, তখন আপনি মাথা মুন্ডন করে ফেলতে পারবেন। কোরবানির জন্য আমরা 700 রিয়াল করে দিয়েছি, তবে সরকারিভাবেও আপনি কোরবানি দিতে পারেন। কোরবানির টাকা তখন নিজে গিয়ে যে কোনো স্থানীয় ব্যাংকে জমা দিতে হবে। হাজিদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মদিনায় রিয়াজুল জান্নায় জিয়ারত করা। এটা সাধারণত এজেন্সি গ্রুপ বুকিং দিয়ে দেয়। অবশ্য গ্রুপ বুকিংয়ের জন্য বসে না থেকে আপনি আপনার মোবাইল ফোনে নুসুকের অ্যাপস নামিয়ে নিজেও বুকিং দিতে পারেন। তবে এই বুকিংটা দেরি না করে মক্কায় থাকা অবস্থায় বেশ আগে দেওয়া উচিত, না হলে পরে আসার আগে তাড়াহুড়ো হয়ে যায়, তখন স্লট পাওয়া যায় না। হজের প্রস্তুতি। হজে যাওয়ার সময় কী ধরনের জিনিসপত্র নিতে হয় সেই নিয়ে হাজিদের চিন্তাভাবনার শেষ নেই। অনেকে বলেন সাথে করে কিছুই নেওয়ার দরকার নেই, কারণ সৌদি আরবে সবই পাওয়া যায়। এবার আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু পরামর্শ দেব। জিদ্দা বিমানবন্দরে অবতরণের আগে মিকাতের সীমানা পার হতে হয় বলে বিমানে কিংবা ট্রানজিট বিমানবন্দরে ইহরাম পরিধান করে নিতে হয়। তাই অস্ট্রেলিয়া ছাড়ার আগেই হ্যান্ড লাগেজে 1 সেট ইহরামের কাপড় রাখতে হয়। আমি সিডনির রবান এলাকা থেকে ইহরামের কাপড় ও একটি বেল্ট কিনেছিলাম। বেল্টটি অনেক সময় জরুরি। এই বেল্টের মধ্যে আপনি তোয়াফ করার সময় মোবাইল ফোন, টাকা ও ব্যাংক কার্ড রাখতে পারবেন। ইহরাম কেনার সময় লক্ষ্য রাখতে হবে ইহরামের কাপড় যাতে খুব মোটা না হয়, তাহলে খুব গরমে অস্বস্তিকর হতে পারে। আবার খুব যাতে পাতলা না হয় চাদরের মতো, তাতে আবার ঠান্ডাও লাগতে পারে। আমি মনে করি 2 সেট ইহরামের কাপড় থাকলে ভালো হয়। একটি কোনো কারণে ময়লা হয়ে গেলে যাতে অন্যটি পরিধান করা যায়। তবে দ্বিতীয় ইহরামটি মক্কা থেকে কেনা উচিত। মক্কার হোটেলের আশেপাশেই যে কোনো দোকান থেকে 30 থেকে 40 রিয়ালের মধ্যে ভালো ইহরামের কাপড় পাওয়া যায়। সত্যি বলতে কি খুব বেশি কিছু আপনাকে সাথে নিতে হবে না। তবে যেহেতু ইহরাম অবস্থায় সুগন্ধযুক্ত কোনো কিছু ব্যবহার করা যায় না, এজন্য সুগন্ধহীন সাবান সাথে করে নিয়ে গেলে খুব কাজে লাগবে। আর গরম থেকে সুরক্ষার জন্য দরকার হাইড্রালাইট। এটা ট্যাবলেটও নিতে পারেন, তরল পানীয় জাতীয় হাইড্রালাইটও নিতে পারেন। এছাড়া ছাতা, সানগ্লাস নিয়ে গেলে ভালো। ছাতা সৌদি আরবে কিনতে পাওয়া যায়। আর যদি সম্ভব হয়, আমি ছবিতে দেখাচ্ছি, একটি পোর্টেবল মিস্টিং ফ্যান নিয়ে যেতে পারেন। হজের সময় দীর্ঘক্ষণ হাঁটতে হয় বলে মিনা ক্যাম্পে ও হাঁটার সময় পোর্টেবল মিস্টিং ফ্যানটি খুবই কাজে দেয়। মেডিকেশন। আমরা যেসব ওষুধ নিয়মিত সেবন করি সেগুলি ছাড়া যেগুলি সাথে করে নেওয়া উচিত তা হচ্ছে প্যারাসিটামল বা ব্রুফেন, কোল্ড এবং ফ্লু ট্যাবলেটস, যদি সম্ভব হয় ডায়রিয়ার জন্য ট্যাবলেট, এবং অবশ্যই কিছু অ্যান্টিবায়োটিক্স ট্যাবলেট নিয়ে যাবেন। আরেকটি খুব প্রয়োজনীয় জিনিস হচ্ছে অ্যান্টিসেপটিক ক্রিম বা অ্যান্টি র্যাশ ক্রিম। প্রচণ্ড গরম ও ঘামে অনেকের র্যাশ হয়। বাজারের বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে 3B অ্যাকশন ক্রিমটি ভালো। এটি কোলস কিংবা যে কোনো ফার্মেসিতে পাওয়া যায়।
আসলে কোন ওষুধ কখন কাজে লাগবে তা বলা মুশকিল, যেহেতু অসুস্থ হয়ে পড়লে অনেক সময় ক্লিনিক কিংবা ডাক্তারের কাছে যাবার সময় থাকে না, তাই উপরের ওষুধগুলো হাতের কাছে রাখলে ভালো হয়। আর আপনি লক্ষ্য করবেন, হজ করতে গেলে হজের শুরুতে কিংবা শেষের দিকে আপনার জ্বর, গলা ব্যথা কিংবা কাশি হবেই। এটা অধিকাংশ হাজিরই হয়ে থাকে, তাই ওই সময় আপনার অ্যান্টিবায়োটিক কাজে লাগতে পারে। আর মক্কার মিসফালাতে রয়েছে বাংলাদেশ হজ মন্ত্রণালয়ের মেডিকেল ক্লিনিকে রয়েছে 8 থেকে 10 জন চৌকস ডাক্তার আর ওষুধ দেওয়ার জন্য ফার্মেসি থেকে বিনামূল্যে হাজিদের ওষুধ দেওয়া হয়। ক্লিনিকের পুরো ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়। তাই আপনার যদি কোনো সমস্যা হয়, অসুখ হয়, আপনি এই ক্লিনিকে যেয়ে ওষুধ দিয়ে আসতে পারেন। থিংস ফর হজ ডে। মিনা, আরাফাত এবং মুজদালিফায় কিন্তু আপনি আপনার সুটকেস নিয়ে যেতে পারবেন না, সেখানে রাখার জায়গা নেই এবং টানা হেঁচড়া করা খুবই কষ্টকর। তাই এই 3টি জায়গায় থাকার সময় একটি মাঝারি সাইজের স্কুল ব্যাকপ্যাকই যথেষ্ট। মিনা ক্যাম্পে খুবই অল্প জিনিসপত্র নেওয়া উচিত। অনেকেই মিনায় বড় আকারের ট্রলি ব্যাগ নিয়ে যান। ব্যাকপ্যাক থাকলে ওটা পিঠে ঝুলিয়ে সরাসরি জামারাতে কঙ্কর মারতে যাওয়া যায়, কিন্তু বড় ট্রলি ব্যাগ নিয়ে জামারাতে যাওয়া খুবই মুশকিল। তাই মিনায় বড় ট্রলি ব্যাগ নেওয়া কখনোই উচিত নয়। মসজিদুল হারামে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাওয়া এবং তা অফ করার সময় জায়নামাজ, ছাতা, পানির বোতল, পায়ের স্যান্ডেল ইত্যাদি রাখার জন্য একটি স্ট্রিং ব্যাগ অপরিহার্য। আরেকটি জিনিস আপনার খুবই কাজে দেবে, সেটা হচ্ছে ফোল্ডেবল প্রেয়ার ম্যাট। আমি ছবিতে একটি স্যাম্পল দেখাচ্ছি। মসজিদুল হারামের ভিতরে পছন্দ মতো জায়গা পেতে হলে নামাজের 2-1 ঘন্টা আগে যেতে হয়। অনেক সময় আসরের নামাজ পড়তে গেলে হয়তো দেখবেন ঈশার নামাজ শেষ করে তবে আপনি হোটেলে ফিরছেন। তাই যাদের কোমরে ব্যথা আছে, দীর্ঘক্ষণ মাটিতে বসে থাকা কষ্টকর, তাদের জন্য এই ম্যাটটি খুবই কাজে লেগেছে, আমারও কাজে লেগেছে। এটা মক্কার যে কোনো দোকানে 20 থেকে 25 রিয়ালে কিনতে পাওয়া যায়। অস্ট্রেলিয়া থেকে যাওয়ার সময় হাতে করে বেশ কিছু ক্যাশ রিয়াল নিয়ে যাওয়া উচিত। কেনাকাটা, বাইরে খাওয়া দাওয়া ইত্যাদির জন্য ব্যাংক কার্ডের চেয়ে ক্যাশ ব্যবহার করাটাই শ্রেয়, কারণ ক্রেডিট কার্ড অনেক সময় ছোটোখাটো দোকানে নেয় না, আর ক্রেডিট কার্ড ব্যবহার করলে একটা ভালো সার্ভিস চার্জও দিতে হয়। আমি সাথে ওয়াইজ ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড নিয়ে গিয়েছিলাম। এটার সুবিধা হচ্ছে ওয়াইজ কার্ড ব্যবহার করলে কোনো ফি দিতে হয় না, আর এটা দিয়ে বিশ্বের যে কোনো দেশে এটিএম বুথ থেকে স্থানীয় কারেন্সি তোলা যায় এবং কেনাকাটাতে ডেবিট কার্ড হিসাবেও ব্যবহার করা যায়। ওয়াইজ কার্ডের কনভার্সন রেট খুবই ভালো। আপনি মাত্র $10 দিয়ে অনলাইনে ওয়াইজ কার্ড অর্ডার করতে পারবেন, আর প্রয়োজন মতো আপনার মূল ব্যাংক অ্যাকাউন্ট থেকে সময় সময় ডলার পাঠিয়ে ওয়াইজ কার্ডের অ্যাকাউন্ট টপ আপ করতে পারবেন। ম্যাট এবং এয়ার পিলো। মুজদালিফায় রাত্রে যাওয়ার জন্য ম্যাট এবং বালিশ মক্কার যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়, এটা সিডনি থেকে কিনে নিয়ে যাওয়ার দরকার নেই। আরেকটি গুরুত্বপূর্ণ আইটেম হলো সিম কার্ড। মক্কার হোটেলে লাগেজ রেখে প্রথমেই হাজিরা যেটা করেন সেটা হচ্ছে মোবাইল ফোনের জন্য একটি সিম কার্ড কেনা। জিদ্দা বিমানবন্দরে সিম কার্ড কেনার সময় থাকে না। আপনি আপনার হোটেলের আশেপাশে রাস্তার উপর বিভিন্ন ফোন কোম্পানির সিম কার্ড বুথ দেখতে পাবেন। 3টি বহুল প্রচলিত সিম কার্ড হচ্ছে এসটিসি, সৌদি টেলিকমের, মোবিলি এবং জাইন। তবে নেটওয়ার্ক কাভারেজের বিবেচনায় এসটিসি সেরা। এসটিসির সাওয়া ডাটা প্যাকেজটি বেশ জনপ্রিয়। আর যে জিনিসগুলো আপনারা নিতে পারেন সেটা হচ্ছে ওয়েস্ট বা শোল্ডার ব্যাগ। বিমান ও বাসে চলাচলের সময় কিংবা তফ করার সময় টাকা, পাসপোর্ট এবং অন্যান্য জরুরি জিনিসপত্র বহন করার জন্য ওয়েস্ট ব্যাগের চেয়ে শোল্ডার ব্যাগে আমার কাছে অনেক বেশি কার্যকর মনে হয়েছে। আর লাগেজ ওজন করার জন্য একটি ডিজিটাল স্কেল সাথে থাকলে ভালো হয়, তবে অনেক হাজিদের কাছে আপনি এটা পাবেন, সাথে না নিয়ে গেলেও চলবে। ফুটওয়্যার, অর্থাৎ সৌদি আরবে গিয়ে তওয়াফ করার সময় হাঁটার জন্য আপনার এক জোড়া খুবই কমফোর্টেবল স্যান্ডেল দরকার। আমি 2 ধরনের স্যান্ডেল নিয়ে গিয়েছিলাম, এটাকে থং এবং নন স্লিপ আউটডোর স্যান্ডেল। আমি ছবিতে দেখাচ্ছি। এই দুটো একটু দাম দিয়ে কিনবেন, কিন্তু হজের সময় খুবই কাজে দেবে। পোর্টেবল পাওয়ার ব্যাংক। হজের নির্দিষ্ট দিনগুলোতে ফোনে চার্জ দিতে পাওয়ার ব্যাংকের প্রয়োজন হতে পারে। 10,000 mAh ক্যাপাসিটি পাওয়ার ব্যাংক হলেই চলে। তবে আপনি দেখবেন মিনা ক্যাম্পের তাঁবুতে চার্জ দেওয়ার জন্য অনেকেই মাল্টিপল পাওয়ার বোর্ড নিয়ে যান। আপনি ওখান থেকেও ফোনে চার্জ দিতে পারবেন, তবে সাথে করে একটা কনভার্টার প্লাগ নিয়ে যাওয়া উচিত, যা হোটেলের রুমেও কাজে লাগে। অস্ট্রেলিয়া থেকে কোনো ধরনের খাবার সাথে করে নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ
ড্রাই ফ্রুটস কিংবা মুসলিবার এই সব কিছুই আপনি স্থানীয় সুপার মার্কেট থেকে কিনতে পারবেন। এ পর্যন্ত যে সব জিনিসপত্রের কথা বললাম এগুলো সবই আপনি অ্যামাজন কিংবা ইবেতে কিনতে পারবেন, তবে ওখানে একটু দাম চড়া হতে পারে, তাই আপনি টেমু কিংবা আলিবাবা প্ল্যাটফর্ম থেকেও কিনতে পারবেন। জিদ্দা বিমানবন্দর। বাংলাদেশিদের সাথে জিদ্দা বিমানবন্দরে দুর্ব্যবহারের অনেক কথা শুনেছি, তাই একটু শঙ্কিত ছিলাম, কিন্তু বাস্তবে তার কিছুই দেখিনি। জিদ্দা বিমানবন্দরের পুরো ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক অনেক উন্নত হয়েছে, যা সত্যি প্রশংসনীয়। আনুমানিক 5 মিনিটের মধ্যেই আমার ইমিগ্রেশন হয়ে যায়, আর লাগেজও এসেছে তড়িৎ গতিতে। ইমিগ্রেশন থেকে বের হওয়ার পর আমাদের গ্রুপের কেবল একজনের মেডিকেল সার্টিফিকেট দেখেই ওরা ছেড়ে দিয়েছে। বিমানবন্দরে নেমেই দেখলাম ইংরেজিতে পারদর্শী এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবকের দল, যারা হাজিদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিল। ওদেরকে আপনার সৌদি মোয়াল্লেমের মাকতাব নাম্বারটি বললেই আপনার জন্য নির্ধারিত বাসটিতে আপনাকে তুলে দেবে। মাকতাব নাম্বারটি কি? মাকতাব নাম্বার হচ্ছে সৌদি মোয়াল্লেমের আইডেন্টিফিকেশন নাম্বার। এই মাকতাব নাম্বারটি জানা থাকলে আপনার জন্য নির্ধারিত বাসটি খুঁজে পেতে সমস্যা হবে না। মনে রাখবেন, জিদ্দা এয়ারপোর্টে কিন্তু আপনার বাংলাদেশি মোয়াল্লেম বা বাংলাদেশি এজেন্টের কোনো প্রতিনিধি থাকবে না, তাই আপনার সঠিক বাসে ওঠাটা খুবই জরুরি। বাসে উঠেই দেখবেন একজন সুপারভাইজার রয়েছে, যার কাছে আপনার হোটেলের অ্যাড্রেসটি দিলে আপনাকে সঠিক হোটেলে পৌঁছে দেবে। তাই আপনি যে হোটেলে যাচ্ছেন সেই হোটেলের অ্যাড্রেসের একটা প্রিন্ট কপিও রাখবেন। এই সুপারভাইজার আপনাদের বাসে করে আপনার হোটেলে নিয়ে আপনার এজেন্টের হাতে আপনাদের তুলে দেবে। অতএব এই নিয়ে টেনশন করবেন না। গরম। হজের সময় এক্সট্রিম তাপমাত্রা কিভাবে সামলাবেন এই নিয়ে হাজিরা টেনশনে থাকেন। জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাস হলো মধ্যপ্রাচ্য বা সৌদি আরবের গ্রীষ্মকাল। বছরের অন্যান্য মাসের তুলনায় গড় তাপমাত্রা এই 4 মাসে সবচেয়ে বেশি থাকে। জুন মাসের গড় তাপমাত্রা 29 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস দেখালেও দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা কখনো 50 ডিগ্রি ছাড়িয়ে যায়। ইসলামিক ক্যালেন্ডার চান্দ্রমাস অনুযায়ী হয় বলে হজের তারিখ গ্রেগরীয় বা ইংরাজি বছরের তুলনায় 11 দিন ছোট হয়। ফলে ইংরাজি ক্যালেন্ডারে হজের তারিখ প্রতি বছর পরিবর্তন হয়। সেই হিসাবে প্রতি বছরই হজ এগিয়ে আসছে। এখন যদিও হাজিদের প্রচণ্ড গরমের মধ্যে হজ করতে হচ্ছে, আগামী কয়েক বছর পরে যারা হজে যাবেন তাদের জন্য তাপমাত্রা অনেক সহনীয় হয়ে যাবে। তবুও গরমের সময় হিট স্ট্রোক থেকে সুরক্ষিত থাকার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে আপনারা বিবেচনা করবেন। নিয়মিত পানি এবং হাইড্রালাইট সেবন করবেন। হজের সময় প্রচুর হাঁটতে হয়, তাই যাদের পায়ে ব্যথা আছে কিংবা শারীরিকভাবে যারা অসুস্থ এই নিয়ে তারা শঙ্কিত থাকেন। আরাফাত থেকে মুজদালিফার দূরত্ব হচ্ছে আনুমানিক 8 কিলোমিটার। মুজদালিফা থেকে মিনার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। অন্যদিকে মিনা থেকে জামারাতের আনুমানিক দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। মিনা ক্যাম্প ও মুজদালিফায় একজন হাজির তাঁবুর অবস্থানের উপর এই দূরত্ব কম বেশি হতে পারে। গুরুত্বপূর্ণ স্থানগুলোর তুলনামূলক অবস্থান বোঝার জন্য একটি ম্যাপ দিলাম। তবে মক্কা থেকে মিনা, মিনা থেকে আরাফাত এবং আরাফাত থেকে মুজদালিফায় বাসের ব্যবস্থা থাকলে আপনাকে ততটা সমস্যায় পড়তে হবে না। হজ শেষ করে আমার মোবাইল ফোনের স্টেপ কাউন্টারে দেখলাম হজের দিন অর্থাৎ 16 জুন আমি প্রায় 25 কিলোমিটার হেঁটেছি, যা কেবল মোবাইল কাউন্টারে দেখেই বুঝতে পেরেছি, অথচ হাঁটার সময় তা কিন্তু টের পাইনি। হজের সব কিছুই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়, বিশ্রামের সময় থাকে না। সবাই একটা ঘোরের মধ্যে থাকেন, আর বিরাট একটি দলের সাথে যখন আপনি হাঁটবেন তখন সত্যিই টের পাবেন না আপনি কতদূর হাঁটছেন। আমি দেখেছি অনেকের প্রচণ্ড পায়ে ব্যথা থাকার পরও তারা সুন্দর করে হজের কাজ সম্পন্ন করেছেন। হজ করার ধাপসমূহ। হজের ফরজ কাজ হলো 3টি। 1. ইহরাম বাঁধা। 2. আরাফাতের ময়দানে অবস্থান করা এবং তাওয়াফে জিয়ারা বা কাবা তাওয়াফ করা। আর হজের ওয়াজিব কাজ হচ্ছে 6টি। মুজদালিফায় নির্দিষ্ট সময়ে অবস্থান করা, নির্দিষ্ট দিনে জামারাতে কঙ্কর নিক্ষেপ করা, হজের কুরবানি করা, ইহরাম ত্যাগের জন্য মাথার চুল মুন্ডানো বা ছোট করা, তাওয়াফে উইদা বা বিদায়ী তাওয়াফ করা এবং সাফা মারোয়া সাই করা। জিলহজ মাসের 8 থেকে 12 তারিখ পর্যন্ত এই 5 দিনে 5টি জায়গায় অর্থাৎ মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত ও বাইতুল্লায় 3টি ফরজ এবং 6টি ওয়াজিব সহ 9টি কাজ করাকে হজ বলে। হজের কার্যক্রমগুলো পর্যায়ক্রমে এই ছবিতে তুলে ধরা হলো। হজ 3 প্রকারের: কিরান, তামাত্তু
ও ইফরাদ। আমরা সাধারণত তামাত্তু হজ করে থাকি। তামাত্তু হজ হচ্ছে মিকাত অতিক্রমের পূর্বে শুধু উমরার নিয়তে ইহরাম বাঁধা এবং মক্কায় পৌঁছে উমরার কাজ সম্পন্ন করা ও পরে চুল কেটে বা চেঁচে ইহরাম মুক্ত হওয়া। অতঃপর এই সফরেই হজের ইহরাম বেঁধে হজের নির্ধারিত কাজগুলো সম্পন্ন করা এবং কোরবানি দেয়া। পরের স্লাইডে হজের বিভিন্ন স্টেপস বা ধাপগুলো তুলে ধরা হলো। ইহরাম বাঁধা, মক্কায় অবতরণ। ইহরাম বাঁধা অবস্থায় মক্কায় অবতরণের পরপরই তাওয়াফুল উমরা বা সাই করে মাথা মুন্ডন করে ফেলা। 8ই জিলহজ যে কাজগুলি করতে হবে সেগুলো হচ্ছে হজের জন্য ইহরাম বেঁধে মক্কা থেকে মিনায় যাত্রা এবং মিনায় রাত যাপন। 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন ফজরের পর আরাফায় যাত্রা, আরাফায় অবস্থান ও দোয়া, জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করা, সূর্যাস্তের পর মুজদালিফায় যাত্রা, মুজদালিফায় রাত যাপন এবং পাথর সংগ্রহ। 10ই জিলহজ ঈদুল আজহা ফজরের পর জামারাতুল আকাবায় অর্থাৎ বড় শয়তানের 7টি পাথর নিক্ষেপ করা, কোরবানি করা, মাথা মুন্ডন বা চুল কাটা, ইহরাম খোলা, মক্কায় ফিরে গিয়ে তাওয়াফুল জিয়ারা ও সাই করে মিনা ক্যাম্পে ফিরে আসা। 11 থেকে 13 জিলহজ মিনায় অবস্থান করা, 3 দিন জামারাতে 3টি শয়তানকে পাথর নিক্ষেপ করা। 12 তারিখ চাইলেই মিনা ত্যাগ করা যায়, না করলে 13 তারিখ ত্যাগ করতে হবে। হজের শেষ ধাপ বিদায়ী তাওয়াফ করা। হজে যাওয়ার আগে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যতই যাচাই বাছাই করে প্যাকেজ নির্বাচন করুন না কেন, সব কিছু যে সঠিকভাবে হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ অনেক কিছুই আপনার এজেন্সির হাতে থাকে না। তাই সদিচ্ছা থাকলেও অনেক সময় তারা এসব সমস্যার সমাধান করতে পারেন না। এজন্য ধৈর্য ধরতে হবে। অযথা হইচই করে হজের উদ্দেশ্যটা নষ্ট করা ঠিক নয়। যেমন আপনি মিনা ক্যাম্পে যেয়ে দেখবেন আপনাদের জায়গা অন্য একটি দল দখল করে আছে। আমি আরাফাতে 2টি বাংলাদেশি দলকে প্রচণ্ড ঝগড়া বিবাদে লিপ্ত হতে দেখেছি। অথবা আপনি হয়তো বাসের জন্য বসে আছেন, মদিনায় যাবেন, বাস আসার কথা সকালে কিন্তু বাস আসলো রাতে। লক্ষ লক্ষ মানুষের এই কর্মযজ্ঞে এমন অনিয়ম হতেই পারে। অথবা দেখা গেছে কোরবানি যেদিন হবে সেদিন হয়নি, পরের দিন হয়েছে। জামারাত থেকে বাসে করে আপনাদের হোটেলে নিয়ে যাওয়ার কথা, কিন্তু দেখবেন সেই বাসের আর দেখা মেলেনি, অর্থাৎ বাস আসেনি। হজ একটি ইবাদত হলেও এজেন্সিগুলো কিন্তু একটা নির্ধারিত অর্থের বিনিময়ে সার্ভিস দিচ্ছে, তাই তাদের ইচ্ছাকৃত কোনো অবহেলা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তাই এজেন্সিগুলোর উচিত তারা যেসব কমিটমেন্ট করেছেন আন্তরিকভাবে সেগুলি পূরণ করার চেষ্টা করা। হজের অর্থই হলো ত্যাগ স্বীকার করা, নিজের আগে অন্যের চাহিদাকে প্রাধান্য দেয়া, মানুষের সেবা করা এবং কোনো রকমের বিতর্কে জড়িয়ে না পড়া। আল্লাহ আমাদের প্রকৃত হজের স্বরূপ সন্ধান করার তৌফিক দিন। আপনারা যারা হজে যাওয়ার জন্য মনস্থির করেছেন তাদের জন্যই এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এছাড়া অন্য কেউ যদি হজে যেতে চান তাদের সাথেও এই ভিডিওটি দয়া করে শেয়ার করবেন। আমার এই ভিডিওটি যদি কোনো হাজির ন্যূনতম কাজে লাগে সেটাই হবে আমার সবচেয়ে বড় সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।